আর ভারত, কিন্তু আমরা জানি যে চীন যদি তিস্তার দায়িত্ব নেয়, ভারতের উপর তারা এমন চাপ সৃষ্টি করতে পারে, ব্রহ্মপুত্রের পানি যদি বন্ধ করে দেয়, কমায় দেয়, ভারতের গলা টিপে ধরতে পারে চীন, এবং সেটা চীন করতে দ্বিধা করবে না। ওয়ান্স চায়নার সাথে আমরা যদি নিরাপত্তা চুক্তিতে যাই, চায়নার সাথে আমরা যদি দেখেন, কিছু কিছু ভাষ্যকার বলছিল যে আমাদের যদি ঋণের বোঝা অনেক ভারী হয়ে যায়, তাহলে শ্রীলঙ্কায় যেমন একটা পোর্ট চীন নিয়ে নিয়েছে লিজ, তেমনি আমাদের ওই কি পোর্ট জানি ওইটা, পায়রা বন্দর, পায়রা বন্দর হয়তো চীন দাবি করবে যে তোমরা তোমাদের এগুলো করে দিয়েছি, পায়রা বন্দর আমাদের দিয়ে দাও। দেখেন, কাকতালীয় ভাবে কথা বলতে বাধ্য হচ্ছি, পায়রা বন্দর কিন্তু এমনিতেই আমাদের উচিত চীনকে সহযোগী করা, দিয়ে দেওয়ার প্রশ্নটা আসে যে চীন সেখানে আরো অথরিটি মেনটেন করবে, কিন্তু পায়রা বন্দরে যে লেভেল, ওয়াটার লেভেল এত কম, সেটা আমাদের চালানো, বজায় রাখা, মেনটেন করা এত কঠিন যে এটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ হবে যদি চীন আমাদের উত্তরবঙ্গ সহ ওই অঞ্চলে সরাসরি একটা ম্যাসিভ উন্নয়ন প্রক্রিয়ায় ইনভলভ হয়। তাহলে ভারত বা এই শুভেন্দু অধিকারী কখনো আমাদেরকে ওই আগের মতো হাসিনার পথে ফিরে দিতে হবে, তখন তো আর সেটা সম্ভব হবে না। আর চীন যদি পায়রা বন্দরে আসে, পায়রা বন্দর যদি কোনো কারণে আমাদের চীনকে লিজ আউটও করতে হয়, ধরেন আমি হাইপোথেটিক্যালি বলছি যে একটা, সেটা আমাদের জন্য একটা ব্লেসিং ইন ডিসগাইজ হবে, কারণ পায়রা বন্দরের খুব কাছেই রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা আপনার তলাবিহীন সমুদ্র, 1700 স্কোয়ার কিলোমিটার নিয়ে এটা গঠিত, এবং এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেরিন বায়োলজির ভুবন, যেখানে অনেক সম্পদ রয়েছে, অনেক বায়োডাইভার্সিটি রয়েছে। এটায় আমরা চীনের প্রযুক্তি ব্যবহার করতে পারবো। আমরা তখন চিন্তা করতে পারবো চীনের মাধ্যমে রামপাল থেকে ভারতকে ঠেকানো। আপনি হয়তো জানেন যে আমাদের একজন মহিলা আমেরিকার পেন্টাগনে ইয়েতে আর্মস কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন, ভদ্রমহিলা কিন্তু আমাদের বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বেশ ভালো ভালো টক শো করেন, আমি নামটা ঠিক মনে করতে পারছি না। তিনি বলছেন যে ভারতীয়রা যখন এই আমাদের রামপালে নেতৃত্ব দেয়, তারা কয়েক কোটি, 3 থেকে 5 কোটি টাকা স্যালারি নেয়, যিনি প্রধান 3 থেকে 5 কোটি অ্যানুয়াল অ্যামাউন্ট তারা ফরেন এক্সচেঞ্জে ইন্ডিয়াতে পাঠায়, এবং এই সব ভারতীয়রা আমাদের এই যে রামপাল থেকে নিয়ে আরো অন্যান্য অনেকগুলা প্রজেক্টে, এই যে আপনার রূপপুর প্ল্যান্ট, সেখানে রাশিয়ানরা রয়েছে, ভারতীয়রাও রয়েছে, এবং ভারতীয়দেরকে আপনার ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে তাদের বেতন দিতে হয়। এগুলো যে কিছু কিছু জিনিস রয়েছে, এইগুলোই কিন্তু এখন শুভেন্দু অধিকারী যত বেশি উস্কানি দেবে, আর আমরা যদি সেটাকে উস্কানির কাছে ভিকটিম হই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের এখন যোগ্য নেতৃত্ব দরকার, আমাদের এখন নেতৃত্বে এইরকম গুণগত চেঞ্জ আনা দরকার, যা এই এই যে পশ্চিমবঙ্গের এই সরকারকে একদম বাই এক্সাম্পল, কাজের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেয় যে কত বড় মূল্য তাদেরকে দিতে হবে বাংলাদেশের প্রতি এই ধরনের বিশ্বাসঘাতকতা বলেন বা এই আন্তর্জাতিক নদী আইন ভায়োলেট করাটা, কি হতে পারে? আপনি যেটা বলতে চাচ্ছেন স্যার, যে মানে মূলত আমি যদি আপনাকে একটু এক লাইনে সামারাইজ করি, যে আপনি বলতে চাচ্ছেন যে চীন এবং পাকিস্তানের সাথে আমাদের একটা প্রতিরক্ষা চুক্তি বা এরকম একটা এগ্রিমেন্টে যাওয়া উচিত, ভারতের এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এটার উপর একটা প্রভাব রাখার জন্য। কিন্তু ধরেন এটা হয়তো আমরা বুঝতে পারবো যে ইউনূস সরকার কয়েকটা উদ্যোগ নিয়েছিলেন, যেটা ধরেন স্যার যে লালমনিরহাটের যে এয়ারপোর্ট চালু করা, আবার টার্কির সাথে 2-1টা চুক্তি হয়েছিল, এখানে ড্রোনের ফ্যাক্টরি করা, তারপরে তিস্তা চুক্তির ব্যাপারে কতটুকু আগাতে পারে, অর্থাৎ এগুলোতেই তো আপনার ধরেন হিমশিম খাবে বাংলাদেশ, মানে যদি ইন্ডিয়ান অ্যাগ্রেশন শুরু হয় বা ইন্ডিয়া যদি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে যায়। এবং আপনি যদি দেখেন যে আমাদের তো কোনো স্যার দূরদৃষ্টি নাই। ওই যে একটা কথা আছে গ্রামের দিকে বলে, মরছে ফাগুনে কানতে আসছে আগুনে, মানে অগ্রহায়ণে পরের বছরে। আপনি রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য ওয়াকা সাহেব বলতেছে আমাদের যদি ইহা থাকিত,
তাইলে রোহিঙ্গারা আসতে পারতো না। তো ভাই দেখুন এগুলো, জি স্যার বলেন। আমি বলি, এগুলো আপনি যেগুলো বলছেন না, এগুলো কিন্তু অতীতের একটা অভিশপ্ত শাসক গোষ্ঠী, এই যে হাসিনা, তার কারণে এই পরিণতিগুলো হয়েছে। কিন্তু এগুলো সব স্টিরিওটাইপিং, মানে বদ্ধমূল ধারণা। প্রথমত, ভারত আমাদের কোনো কিছুই করতে পারবে না, কারণ আমাদের কোয়ালিটি অফ ফাইটিং স্পিরিট, আপনি পদাতিক বাহিনীও বলেন আর বিমান বাহিনীর অফিসারদের কথাই বলেন, দে আর বেটার দেন ইন্ডিয়ান ফাইটার্স। তারা যে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানে, 1 বছর প্রায় হয়ে গেল আমাদের ফার্স্ট গ্রুপ ট্রেনিং নিয়ে আসছে, পাকিস্তানের অনেক পজিটিভ। এবং আপনি ভুলে গেলে চলবে না, পাকিস্তান কিন্তু অনেক এগিয়ে গিয়েছে অ্যাভিওনিক্সে। আমাদের এখানে কিন্তু এই যে ভারতের দালালি করে একটা শ্রেণী, ভারতীয় গোষ্ঠী, এরাই কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন তোলে যে আমাদের এসব চিন্তা করে। ভারত, আমাদেরকে যেটা হচ্ছে কি, আমাদের অনেক সময় ক্ষেপণ হয়ে গিয়েছে। গত 2 বছরে অনেক দ্রুত গতিতে চীনের সাথে এই তিস্তা চুক্তি সই করা যেত, কিন্তু কিছু রেজিম, ওই ইউনুসের সময়কার কিছু বিশ্বাসঘাতক একজন মহিলার কথা তো আমরা সবাই জানি পাবলিকলি, যে এই তিস্তা চুক্তিকে ঠেকিয়ে রেখেছে এবং খুবই ভয়েসে দৃঢ়তার সাথে কথা বলতো, পরে দেখা গেল যে এরা কিছুই করেনি। আমি তো মনে করি যে চীন এখন যে যতটুকু রেডি রয়েছে বাংলাদেশের নিডস গুলো ফুলফিল করতে, এবং এই যে আমাদের ইয়ে কিছুদিন দেখেন, ফর অবভিয়াস রিজনস আমরা ওয়েস্টার্ন যে লোন সেগুলো পাচ্ছে না, তার কারণ রয়েছে। কিন্তু চীন কিন্তু এগিয়ে আসছে ফিনান্সিয়াল লোনস এর ব্যাপারে। চীনের শর্তগুলো হয়তো অত ওয়ার্ল্ড ব্যাংকের মতো নাও হতে পারে, কিন্তু চীন লিবারেল, টলারেন্ট। যেসব দেশ, ইন্দোনেশিয়া থেকে নিয়ে আপনি মালয়েশিয়া, এই ক্ষেত্রে চীন অপরিহার্য, কারণ ভারত আমাদেরকে হয়তো তিস্তার পানির মাত্রা বাড়িয়ে দিতে পারে, সেই বাস্তবতা এখন আর নাই। তারা ওই যে গগনতলা নাকি ভিটা পশ্চিমবঙ্গে যে পানি তারা নিচ্ছে, আজকে একটা ডকুমেন্টারি দেখলাম ইন্ডিয়ান, তারা বলে যে যথেষ্ট না এগ্রিকালচার, তারা আরো বেশি তিস্তার পানি ব্যবহার করবে এবং শূন্যের কোঠায় নিয়ে। এই যে ভারতের এই ধরনের বাস্তবতার প্রেক্ষাপটে আমরা নিশ্চয়ই ভারতের সাথে আলোচনায় যাব, কিন্তু চীনের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করে, এটাকে আমরা বলি ডিপ্লোমেসি ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। আপনাকে চীনের সাথে যখন আপনি যাবেন, তখন চীনের হাতে সেই জাদুর কাঠি রয়েছে, কারণ ভারতের ওই যে ব্রহ্মপুত্রের সোর্স, যার ফলে তাদের ওই যে ওই ড্যাম বানানো আসামের, আমাদের সিলেটের কাছাকাছি, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা যদি হতো, সেটা হয়নি, কারণ চীন এখন উত্তরে ওই ব্রহ্মপুত্রের চাইনিজ সাইডে যে ড্যাম তৈরি করছে এবং তার ইয়ে করবে, সেটার কারণে ভারত এখন তাকে যথেষ্ট সমীহ করতে হচ্ছে।